যতটুকু সামনের দিকে অগ্রসর হওয়া যায়, একটু আমরা শুরু করি। আমি রেকর্ডিং চালু করেছি। তো প্রথমেই দেখেন যে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার প্রক্রিয়া আমরা 240 ধারার আগ পর্যন্ত এর আগের লেকচার শিটগুলোতে পড়েছিলাম। আজকে শুরু করছি 241 থেকে 250। তার মূল হেডলাইনে দেখেন যে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার প্রক্রিয়া, তার মানে এইটুকুর মধ্যে যা আলোচনা আছে সবকিছু এই ম্যাজিস্ট্রেট আদালত কেন্দ্রিক। তো প্রথমে 241 ধারা মামলার পদ্ধতি নিয়ে আলোচনা করলো। এখান থেকে দুইটা প্রশ্ন যদি এভাবে বানাতে পারি বা বানানো যায়, প্রশ্ন দুটো হচ্ছে এরকম যে এই অধ্যায়ের বিধানসমূহ কোন আদালতের ক্ষেত্রে প্রযোজ্য। তো এখানে আপনি তো সহজেই বুঝছেন যে এই অধ্যায় বলতে ম্যাজিস্ট্রেট, কিন্তু ওখানে একদম সুস্পষ্ট অধ্যায়ের নামটা বলে দিবে, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় বা 20 নম্বর অধ্যায়। এই রকম ভাবে তখন আপনাকে মাথায় রাখতে হবে। তারপর বললাম কি এই ধারার বিধানসমূহ ম্যাজিস্ট্রেট আদালতের মামলার কোন পর্যায়ের জন্য প্রযোজ্য, এখানটা একটু বোঝার জায়গা আছে। যে বলছে মামলার কোন পর্যায়ের জন্য প্রযোজ্য, দেখেন বিচারকালে প্রতিপালিত হবে, অর্থাৎ ট্রায়াল পর্যায়ে প্রযোজ্য। আমরা যখন প্রাথমিকভাবে পড়ি তখন আমরা জেনেছিলাম যে মামলার একটা হচ্ছে ইনভেস্টিগেশন স্টেজ বা ইনকোয়ারি স্টেজ, আর একটা হচ্ছে ট্রায়াল স্টেজ। এটাই হচ্ছে ট্রায়াল স্টেজ সম্পর্কিত বিধিবিধান। তার মানে কি পুলিশ চার্জশিট আদালতে দাখিল করেছে বা অনুসন্ধান হয়েছে, অথবা আদালত কি হয়েছে নালিশি দরখাস্তের ভিত্তিতে অপরাধ আমলে গ্রহণ করেছে। আমলে গ্রহণ করার পর মামলার চার্জ গঠনের জন্য যখন নথিটা বিচারিক আদালতে প্রেরণ করে দেওয়া হয়, তখন থেকে মূলত এই ট্রায়াল স্টেজের সূচনা হয়। এই জন্য দেখেন আমি আন্ডারলাইন করে দিয়েছি যে এটা ট্রায়াল স্টেজের জন্য প্রযোজ্য। 241-এর ক খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রিভিয়াস ইয়ারগুলোতে প্রশ্ন এসে থাকে। 241-এর ক এর প্রথম প্রশ্নটাই হচ্ছে যে কোন ধারার ক্ষমতা বলে ম্যাজিস্ট্রেট আদালত আসামিকে অব্যাহতি বা ডিসচার্জ, স্যাল ডিসচার্জ একটা শব্দ লেখা আছে দেখেন, করতে পারেন। এটা আপনারা অটো ধারা থেকে প্রশ্ন, এটা আপনারা পারেন যে 241-এর ক। তারপর কি বললো, ম্যাজিস্ট্রেট আদালত কি কারণে আসামিকে অব্যাহতি প্রদান করতে পারেন, আসামির বিরুদ্ধে মামলা চালানোর পর্যাপ্ত কারণ না থাকলে। অর্থাৎ আসামির বিরুদ্ধে যে অভিযোগ আনয়ন করা হয়েছিল নালিশি দরখাস্তে অথবা এজাহারে, সেই অভিযোগ বিষয়ে পর্যাপ্ত তথ্য প্রমাণ, প্রাথমিক তথ্য প্রমাণ নাই, বা সেই বিষয়ে তার তার বিরুদ্ধে চার্জ গঠনের মতো উপাদান নাই। এই যে শব্দগুলো আমরা বললাম যে চার্জ গঠনের মতো উপাদান নাই, এটা কি মুখের কথা, নাকি নথি দেখে যে উপাদানগুলো এই আসামির বিরুদ্ধে আসছে সেগুলো পর্যালোচনা করার পর আদালত অভিমত দিবে যে এর বিরুদ্ধে উপাদান আছে কি আছে না? কি বোঝা যাচ্ছে? জি স্যার, এটা নথি হ্যালো। দেখে হবে। হ্যাঁ, অর্থাৎ জি নথি স্যার। দেখে এটা সিদ্ধান্ত। এখন আমাকে বলেন তো, ধরেন আপনার বিরুদ্ধে চার্জশিট আসছে, চার্জ গঠনের সময় তো এই ডিসচার্জ প্রেয়ার দিবেন। এখন ডিসচার্জ প্রেয়ারের সময় আসামি পক্ষ থেকে কাগজপত্র দাখিল করা হচ্ছে। কাগজপত্র দাখিল করে বলল যে এই যে গাড়ির টিকিট, এই যে পাসপোর্ট বা এই যে ডকুমেন্টস নেন, ঘটনার তারিখে আমি বিদেশে ছিলাম, ঘটনার তারিখে আমি ছিলাম না। আদালত আসামি পক্ষে দাখিলকৃত কাগজ কি বিবেচনায় গ্রহণ করবেন? না স্যার। জি স্যার। শুধুমাত্র কি কাগজ গ্রহণ বিবেচনায় নেবেন? স্যার ওই যে মামলার আহ, পরীক্ষক, মানে যে আয়ু যে গুলো দেবে, ডকুমেন্ট গুলো দেবে, সেই ডকুমেন্টের উপরে বিচারটা হবে। ভেরি মানে গুড। এটা এই যে ভেরি গুড, ঠিক আছে, আপনার আইডিয়া ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার। এই যে প্রশ্নটা উত্থাপন করলাম এটা কিন্তু একটা রিটেনের প্রশ্ন। আপনারা দেখবেন প্রিভিয়াস ইয়ারের রিটেন প্রশ্নগুলো যদি দেখে থাকেন তাহলে বুঝবেন যে 241-এর ক ধারায় আসামিকে যখন অব্যাহতি প্রদান করা হয় আদালত কি কি বিষয় বিবেচনায় গ্রহণ করবেন। বা আরেকটা প্রশ্ন লেজুর যুক্ত করতে পারে যে আসামি পক্ষের দাখিলকৃত কাগজসমূহ কি বিবেচনায় গ্রহণ করবেন কি করবেন না। আপনার মনে হয় উনিও বলেছে আর আমিও আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করেছি। আপনার মনে হয় বুঝতে পেরেছেন যে আসামির দাখিলকৃত কাগজ বিবেচনা করার সুযোগ কোনোভাবেই নেই। এগুলো বিবেচনা করবে কখন? যখন সাক্ষ্য প্রমাণ গ্রহণ হবে তখন সেগুলো বিবেচনা করবে। তো এই 241টা খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখেন 242, তার মানে চার্জ গঠন। এখান থেকে তিনটা প্রশ্ন আমি বানিয়েছি এভাবে যে আদালত কখন আসামির বিরুদ্ধে চার্জ গঠন করবেন। তো একটা তো সময় আছে যে চার্জটা কখন গঠন করব। নথি পর্যালোচনায় মামলার কারণ থাকলে ম্যাজিস্ট্রেট আসামির বিরুদ্ধে চার্জ গঠন করবেন। দেখেন ইংরেজি শব্দটা উল্লেখ করে দিয়েছি,
শ্যাল ফ্রেম এ ফর্মাল চার্জ, ইংরেজি শব্দটা মাথায় রাখার চেষ্টা করবেন। 2 নম্বর হচ্ছে চার্জ গঠনের সময় আদালত কোন কোন বিষয় বিবেচনায় নেবেন, এই যে অলরেডি আলোচনা হয়েছে, এজাহার বা নালিশি দরখাস্ত ও এজাহার বা নালিশি দরখাস্তের সাথে সংযুক্ত অন্যান্য কাগজাদি। তার মানে দেখেন এখান থেকে বোঝা যাচ্ছে যে এজাহার বা এজাহারের সাথে সংযুক্ত কাগজাদি যেগুলো থাকবে এগুলো কার দাখিল করা? বাদী পক্ষের দাখিল করা। আসামি পক্ষের কি দাখিল করা? না। তারপর দেখেন পুলিশ প্রতিবেদন ও এর সাথে সংযুক্ত কাগজাদি, যেমন সাক্ষীদের জবানবন্দি, মেডিকেল সার্টিফিকেট ইত্যাদি যাই থাকুক না কেন, এগুলো নিয়ে আদালত বিবেচনা করে আসামির বিরুদ্ধে চার্জ গঠনের মতো পর্যাপ্ত উপাদান আছে কি আছে না এটা বিবেচনা করবেন। কোনোভাবেই আসামির দাখিলকৃত কাগজসমূহ বিবেচনা করার সুযোগ নাই। এখন যদি এরকম হয় যে তদন্তকালে আয়ও আসামির কোনো একটা কাগজ নিয়ে চার্জশিটে বর্ণনা করেছেন এবং ওই কাগজটা আদালতে দাখিল করেছেন, তাহলে ওই কাগজটা কি বিবেচনায় নেবেন না আদালত? জি স্যার। নেবে স্যার। Exact. কারণ কেন বিবেচনায় নিচ্ছেন, দাঁড়ান দাঁড়ান একটু ক্লিয়ার করে দিই কেন বিবেচনায় নিচ্ছেন। কারণ ওটা কি তদন্তের অংশ, ওইটা আয়ও দাখিল করেছে, আসামি নিজে দাখিল করেনি। কিন্তু আদালতে যদি আসামি নিজে এসে কোনো কাগজপত্র দাখিল করে বলে যে এই কারণে আমার বিরুদ্ধে চার্জ গঠন উপাদান নাই, সেটা বিবেচনায় নেওয়ার সুযোগ নেই। এটা ক্লিয়ার করার জন্য এতগুলো কথা বললাম। তারপর দেখেন 3 নাম্বার, আসামি পক্ষে দাখিলকৃত কাগজই বিবেচনায় নেওয়ার সুযোগ রয়েছে কি? অলরেডি উত্তর পেয়ে গেছেন, না নেই। শুধু নথিতে যা যা থাকবে তার ভিত্তিতে সিদ্ধান্ত হবে, বাইরে থেকে দাখিলকৃত কাগজ বিবেচনায় নেওয়ার সুযোগ নেই। 242 আপনারা পারবেন। এখান থেকে যদি প্রশ্ন আসে রিটেন বেসড প্রশ্ন আসবে 242 থেকে। এরপর 243 দেখেন, দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড। এখান থেকে যদি প্রশ্ন আসে, প্রশ্ন আসবে নৈর্ব্যক্তিক। কি কি প্রশ্ন আসতে পারে? কোন ধারার বিধান অনুসারে ম্যাজিস্ট্রেট আদালত আসামির দোষ স্বীকারের ভিত্তিতে আসামিকে দণ্ড বা সাজা প্রদান করতে পারেন? বিষয়টা কেমন দেখেন, আপনি আসামি ডকে দাঁড়িয়েছেন, আদালত হিসেবে আমি আপনাকে পড়ে শোনাচ্ছি যে আপনার বিরুদ্ধে এই মাদক সেবনের এই অভিযোগ আছে বা আপনার নিকট থেকে এই মাদকগুলো উদ্ধার করা হয়েছে, আপনি কি দোষী নাকি নির্দোষ? তখন যদি আপনি আদালতে স্বীকার করে বলেন যে হ্যাঁ আমার কাছ থেকে এই মাদকগুলো পাওয়া গেছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি দোষী, এই যে আপনি দোষ স্বীকার করলেন, তার মানে কোন ধারায় সাজা দিব বলেন তো? এই 243 ধারায় আপনাকে সাজা দিব। কারণ কি, আপনি চার্জ গঠনের সময় চার্জ যখন আপনাকে পড়ে শুনিয়েছি আপনি তখন আপনার দোষটা স্বীকার করেছেন। এবার দেখেন কোন ক্ষেত্রে আসামিকে ফৌজদারি কার্যবিধি 243 ধারার বিধান অনুসারে শাস্তি প্রদান করা হয়। কোন ক্ষেত্রে? যখন আসামি নিজেই তার দোষ স্বীকার করে, আসামি তার বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করলে তাকে দণ্ড বা সাজা প্রদান করা যায়। এখন দেখেন আপনাকে আমি পড়ে শোনালাম যে আপনি দোষী না নির্দোষ, আপনি বললেন যে না আমি দোষী না, আমি নির্দোষ, আমি এই মামলা ট্রায়াল ফেস করব, অর্থাৎ আমি মামলার বিচার কার্য সম্মুখীন হতে চাই, আমি যে নির্দোষ এটা আমি প্রমাণ করতে চাই, বা সাক্ষ্য দিয়ে প্রমাণ করুক প্রসিকিউশন পক্ষ আমি দোষী নাকি নির্দোষ। যখন এটা চ্যালেঞ্জ করবে আসামি, তখন পরবর্তী ধারার কার্যক্রম প্রয়োগ হবে। আসামি চ্যালেঞ্জ করলো না, আসামি তার নিজের দোষ স্বীকার করে নিল 243 ধারায়, তাহলে আর পরবর্তী ধারাগুলোর প্রয়োগ করার সুযোগ আছে? না স্যার। সুযোগ নাই। এরপর দেখেন 3 নাম্বার, এটা গুরুত্বপূর্ণ একটু নৈর্ব্যক্তিকের স্যার জন্য। এখানে যদি স্যার এখানে আসামি যদি নিজে যদি স্বেচ্ছায় যদি দোষ স্বীকারটা করে, এখন তার পানিশমেন্টটা কি কমানো দেওয়া হবে কিনা? হ্যাঁ, এটা 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 আদালতের বিবেচনাধীন বিষয়। অফকোর্স আমরা কমিয়ে বিবেচনা করি, এই যে আদালত হিসেবে যখন আমরা প্রিজাইড করি তখন এগুলো অবশ্যই আমাদের বিবেচনায় থাকে যে কেউ যখন দোষ স্বীকার করে, কেউ যখন বলে যে আমি নির্দোষ, তখন তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হয়। ক্ষমা সুন্দর বলতে যদি যতটুকু যতটুকু আইনের সুবিধা তাকে দেওয়া যায়। কেমন? উম, বুঝতে পারছি। যদি আমি যদি তাকে যদি তারপর একবারে মাফে করে দিই, সে তো আবার অপরাধে করবে। না, এটা এটা কে বলছে, নাও তো করতে পারে। যে অপরাধ যে করবে, আবার জেল খেটে বেরোলে অপরাধ করছে না, সাজা খেটে, আপনি তো সাজা দিলেন তাকে সংশোধন করার জন্য, সাজা খেটে বের করার পরও অপরাধ করছে না, এটা বলা যাবে না। এটা একদম ডিপেন্ড করছে, কেস টু কেস ভ্যারি করে, পার্সন টু পার্সন ভ্যারি করে। আমরা একদমই কনক্লুশনে যেতে পারবো না যে তাকে ক্ষমা করে দিলে আবার হয়তো অপরাধ করবে বা করবে না। উল্টোটাও ঘটতে পারে, সবকিছুই ঘটতে পারে।
তারপর 3 নাম্বার দেখেন, এই ধারার বিধান অনুযায়ী আসামি দোষ স্বীকার করলেও তাকে দণ্ড বা সাজা প্রদানের পূর্ব শর্ত কি? ও দোষ স্বীকার করলো যে হ্যাঁ আমি দোষী, কিন্তু একটা পূর্ব শর্ত আছে যেটা আদালতকে প্রতিপালন করতে হয়। আসামিকে কি করতে হবে? কারণ দর্শাতে হয়। এই যে আপনি দোষ স্বীকার করলেন, দোষ স্বীকারের ভিত্তিতে কেন আপনাকে সাজা প্রদান করা হবে না, এই সাজা প্রদান যে কেন করা হবে না এটা তাকে ব্যাখ্যা দিতে বলা হয়। ও ব্যাখ্যা দিয়ে বলার চেষ্টা করে যে হ্যাঁ আমি প্রথমবারের মতো অপরাধ করেছি, কিন্তু আমি বুঝতে পারিনি অপরাধটা ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন। এই যে আপনি একটু আগে ক্ষমা করার কথা বললেন, সে তখন একটা কারণ দর্শায়, বা আমি অসুস্থ, আমি আমার দোষ স্বীকার করেছি, আমাকে সাজা প্রদান করা হলে আমার এই অসুবিধাগুলো হবে। যদি আদালত সন্তুষ্ট হয় তার কারণ দর্শানোতে, তার ব্যাখ্যায়, তাহলে কি করতে পারে? আদালত তাকে সাজা নাও দিতে পারে। বোঝা যাচ্ছে? প্রশ্ন কিন্তু নৈর্ব্যক্তিক থেকে যদি আসে বা একটু ক্রিটিক্যাল ওয়েতে প্রশ্ন করার চেষ্টা করে, এই জায়গাটা আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ। এরপর যাব 244। দেখেন, দোষ স্বীকার না করলে পরবর্তী কার্যক্রম অটো বোঝা যাচ্ছে যে 243 যখন প্রয়োগ হচ্ছে না, তখন যাব 244। তাহলে আসামির দোষ স্বীকার না করলে কোন ধারার বিধান অনুসারে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করবেন? এই ধারা 244। এই ধারা অনুসারে প্রথমে কোন পক্ষের সাক্ষ্য গ্রহণ করা হয়? অভিযোগকারী বাদী ও তার সমর্থনীয় ব্যক্তিদের সাক্ষ্য, অর্থাৎ হচ্ছে প্রসিকিউশন পক্ষের, অভিযোগকারী পক্ষের, রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ হবে আগে। 3 নাম্বার দেখেন, এই ধারা অনুসারে অভিযোগকারী বা বাদী ও তার সমর্থনীয় ব্যক্তিদের সাক্ষ্য গ্রহণের পরে কোন পক্ষের সাক্ষ্য গ্রহণ করা যায়? আসামির ও তার সমর্থনীয় ব্যক্তিদের সাক্ষ্য গ্রহণ করা হয়। বোঝা গেল সাক্ষ্যর ক্রমটা, যে প্রথমে কার সাক্ষ্য গ্রহণ করা হবে, তারপর কার সাক্ষ্য গ্রহণ করা হবে, কোন পক্ষের। এই প্রশ্ন থাকলে বলেন। কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? আচ্ছা আমরা শেষ করি, 250 পর্যন্ত শেষ করি, তারপর প্রশ্ন নিব। 4 নাম্বার হচ্ছে, ম্যাজিস্ট্রেট সাক্ষীদের খরচ দানের আদেশ দিতে পারেন কি? এই একটি মাত্র ধারা যেখানে সাক্ষীদের খরচ দেওয়ার কথা বলা আছে। এটা আদালত যদি প্রয়োজন মনে করেন যে এই সাক্ষীটাকে খরচ দেওয়া দরকার, কিন্তু সাক্ষী যদি সরকারি সাক্ষী হয়, তাকে কি সরকার আদালত খরচ দানের আদেশ দিবে? বুঝে বলেন। সাক্ষী হচ্ছে একজন সরকারি সাক্ষী, ধরেন পুলিশ, না খরচ দিবে? স্যার, কেন দিবে না না বলেন স্যার, তো? দিবে না স্যার। ওনার দায়িত্ব হচ্ছে যে এটা সাক্ষী দেবো স্যার। এক্স্যাক্টলি। এবং দায়িত্ব পালনের জন্য তিনি কি পাবেন? টিএডিএ ভাতা পাবেন। ধরেন উনি ঢাকা থেকে চিটাগাং এ সাক্ষ্য প্রদান করার জন্য গেছেন, সরকার তো তার খরচ দিবেন। বোঝা গেল? এই জন্য তাদেরকে দিবেন না। এরপর দেখেন 245, খালাস ও দণ্ড। এখানে একটু বোঝার আছে যে সাক্ষ্য প্রমাণ গ্রহণের পরে কোন ধারার বিধান অনুসারে একটা সাজা বা দণ্ড পেয়েছি। দেখেন 243-এ, এই যে আমি আবার পৃষ্ঠাটা উল্টালাম, 243 এটা দোষ স্বীকারের ভিত্তিতে। আর 245 সাক্ষ্য প্রমাণ গ্রহণের পরে কোন ধারার বিধান অনুসারে আসামিকে ম্যাজিস্ট্রেট আদালত খালাস বা দণ্ড প্রদান করতে পারেন? 245। ম্যাজিস্ট্রেট কোন ক্ষেত্রে আসামিকে খালাস প্রদান করবেন? সাক্ষ্য প্রমাণে প্রমাণ না হলে আসামিকে খালাস প্রদান করবেন, এটা অটো আপনারা জানেন। একইভাবে ম্যাজিস্ট্রেট কোন ক্ষেত্রে আসামিকে দণ্ড প্রদান করবেন? সাক্ষ্য প্রমাণে অপরাধ প্রমাণ হলে আসামিকে সাজা প্রদান করবেন বা দণ্ড প্রদান করবেন। যে প্রশ্ন আসে এগুলো, এর বাইরে এই ধারাগুলো থেকে এত বেশি ক্রিটিক্যাল প্রশ্ন আসার সুযোগ নেই। এরপর দেখেন 247, এটা খুবই গুরুত্বপূর্ণ। এর আগে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন আসছে, ফরিয়াদির অনুপস্থিতিতে খালাস। ফরিয়াদি যখন শব্দটা বলেছে, তখন বলেন তো জিয়ার মামলা নাকি সিয়ার মামলা? অর্থাৎ কোর্টে দায়েরকৃত মামলা নাকি মামলা স্যার, ওই মামলা? স্যার সিআর মামলা। এক্স্যাক্টলি, ভেরি গুড। আমরা এখন পড়ি, কোন ধারার বিধান অনুসারে ফরিয়াদির অনুপস্থিতি জনিত কারণে আসামিকে আদালত খালাস প্রদান করতে পারেন? অর্থাৎ তার হাজির হওয়া বাধ্যতামূলক ছিল বা প্রয়োজন ছিল, কিন্তু বাদী আদালতে হাজির হয়নি। এই গ্রাউন্ডেই 247 ধারার বিধান অনুযায়ী মামলাটি কি করা যায়? খারিজ করা যায়। 2 নাম্বার দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন আসতে পারে। ফরিয়াদি সরকারি কর্মচারী হলে এবং তিনি অনুপস্থিত থাকলে
এই ধারার বিধান প্রয়োগ করে, বানানটা ভুল হয়েছে, প্রয়োগ করে আসামিকে খালাস প্রদান করা যাবে কি? ব্যতিক্রম পেলেন? যদি সরকারি কর্মচারী ফরিয়াদি সরকারি কর্মচারী হয় তাহলে কিন্তু আবার এই ধারা প্রয়োগ করে কি করা যাচ্ছে না, খালাস দেওয়া যাবে না। এটাই হচ্ছে ব্যতিক্রম। তারপর এখানে একটা ব্র্যাকেট একটা শব্দ লেখা আছে, দেখেন, সরকারি লোক বা মামলার তারিখ তার প্রয়োজন না হলে এই কারণে খালাস দেওয়া যাবে না। বিষয়টা এরকম যে ফরিয়াদিকে উপস্থিত থাকতে হবে, ভালো কথা, কিন্তু কিছু কিছু তারিখ আছে, যেমন চার্জ গঠনের তারিখ, বা দেখা যাচ্ছে যে তিনি সাক্ষী দিয়ে গেছে, অন্য সাক্ষীরা হাজির হয়েছে, তিনি হাজির হননি, এরকম যদি হয়, অর্থাৎ যে তারিখে তার প্রয়োজন নাই, তিনি হাজির না থাকলেও মামলার কোনো ক্ষতি হবে না, এরকম যদি কোনো নির্ধারিত তারিখ থাকে এবং ওই তারিখে যদি ফরিয়াদি বা বাদী হাজির নাও হয়, তবুও এই অনুপস্থিতির গ্রাউন্ডে ওই মামলাটা কি করা যাবে না, খারিজ করা যাবে না। এটাই হচ্ছে এখানকার বোঝার বিষয়। আমরা তো কমন জানলাম যে ফরিয়াদি যদি হাজির না থাকে, অনুপস্থিত থাকে, তাহলে মামলা খারিজ করে দিব। কিন্তু এর ব্যতিক্রম হচ্ছে দুইটা জিনিস জানলাম, যে যদি সরকারি কর্মচারী ফরিয়াদি হয় তাহলে এই গ্রাউন্ডে মামলা খারিজ করা যাবে না। আর একটা ব্যতিক্রম সূক্ষ্ম বিষয় জানলাম, সেটা হচ্ছে যে এমন একটা তারিখ, অর্থাৎ যে তারিখে ফরিদি হাজির হয়নি, ভালো কথা, কিন্তু ফরিদি হাজির হওয়ার না কারণে মামলার কোনো ক্ষতি হবে না, এরকম যদি তারিখ থাকে তাহলে ওই তারিখে অনুপস্থিতি হওয়ার কারণে মামলাটা কি করা যাবে না, খারিজ করা যাবে না। এটাই হচ্ছে এখানকার বোঝার বিষয়। 3 নম্বর প্রশ্নটা দেখেন, ফৌজদারি কার্যবিধি 247 ধারার বিধান বলি কোন কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই যে নয় শব্দটা বলেছে, কোন কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়? জিআর আর নন জিআর মামলার ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য নয়। একইভাবে প্রশ্নটাকে যদি উল্টায় করি, কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য? শুধুমাত্র সিআর মামলার ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য। এই যে 4টা প্রশ্ন এখানে বানিয়ে দিয়েছে, এখন বলেন তো ধারাটা বিশ্লেষণ করলে বোঝা যাচ্ছে কিনা? এই আলমগীর খান আছেন? জি আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, অনুসলাম, এই যে 47 ধারায় 4টা প্রশ্ন পড়লাম, 4টা প্রশ্ন পড়ে কি পুরো 47 ধারাটা বোঝা যাচ্ছে? 247 ধারা? জি স্যার। আচ্ছা, দেখি কি বুঝছেন, পাতাটা উল্টাইলাম দাঁড়ান। এই 247 ধারা কোন কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়? স্যার ফরিয়াদি হাজির না থাকলে। মনোযোগ দেন কেমন? জিআর নন জিআর। এই যে একজন, ভেরি গুড। আবার ধরবো কাকে? এরপর দেখেন 248 মামলা প্রত্যাহার এবং খালাস। মামলার কোন পর্যায়ে মামলা প্রত্যাহার করা যায়? আমি কিন্তু কারো চেহারা দেখতে পাচ্ছি না, কিন্তু আমার কিছু মাথা বা ওই সিক্স সেন্স কাজ করে, যে মনে হচ্ছে যে হয়তো এ শুনছে না, হয়তো বা এ শুধুমাত্র অনলাইনে আছে, বা হয়তো বুঝছে না। তো যেটা বলছিলাম 248, যে মামলা প্রত্যাহার এবং খালাস, মামলার কোন পর্যায়ে মামলা প্রত্যাহার করা যায়? মামলায় ফাইনাল আদেশ হওয়ার পূর্বে, যেভাবে বইয়ে লেখা আছে সেভাবে মনে রাখার চেষ্টা করবেন। এই প্রশ্নগুলো কিন্তু এভাবেই দিতে পারে অনেক সময়। মামলায় ফাইনাল আদেশ হওয়ার পূর্বে যে কোনো সময়, ফাইনাল আদেশ হওয়া বলতে ধরেন সাক্ষ্য গ্রহণ হয়েছে, আমি খালাস বা সাজা প্রদান করার আগেই বাদী এসে মামলা প্রত্যাহার করে নিল, তার মানে কি আমি ফাইনাল আদেশ দেওয়ার পূর্বে হচ্ছে না? এই কি বোঝা জি যায়? স্যার। এইটাই জি স্যার। বোঝার জন্য কিন্তু মামলার ফাইনাল আদেশ হওয়ার পূর্বে যে কোনো সময়, এট এনি টাইম বিফোর এ ফাইনাল অর্ডার ইজ পাসড। তারপর 2 নম্বর প্রশ্ন, ফৌজদারি কার্যবিধি 248 ধারার বিধানাবলী কোন কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয় একই রূপ ভাবে? এটা কি জিআর মামলা কি আপনি এই 248 ধারা প্রত্যাহার করতে পারবেন? তাই বলেন 248 ধারা দিয়ে প্রত্যাহার করতে পারবেন শুধুমাত্র সিআর মামলা। জিআর মামলা প্রত্যাহারে যখন আমরা পাবলিক প্রসিকিউটরের চ্যাপ্টার যখন পড়বো তখন আপনার প্রত্যাহারের বিষয় আসবে, আবার ওটা তখন জিআর মামলা শুধু। এবার ক্লিয়ার? এরপর 3 নাম্বার, ফৌজদারি কার্যবিধি 248 ধারার বিধানাবলী কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য? একই রূপ ভাবে শেয়ার মামলার ক্ষেত্রে প্রযোজ্য। এগুলো আপনারা একবার যদি কেউ রিড আউট করেন এবং প্রশ্নটা যদি বোঝেন, তাহলে আমার মনে হয় ধারাগুলো প্রশ্ন উত্তর পদ্ধতিতেই আপনারা মনে রাখতে পারবেন। 249, গতবারই এই জায়গা থেকে প্রশ্ন আসছে।
কোন ধারার বিধান বলে মামলা স্থগিত করা যায়? 249 ধারা। মামলা স্থগিত করা হলে আসামি কি প্রাপ্ত হবেন? জামিন, খালাস, দণ্ড নাকি মুক্তি? মুক্তি স্যার। পার্থক্য পাওয়া যাচ্ছে? হ্যাঁ, মুক্তি শব্দটা কিন্তু জুড়ে দিবে, রিলিজ বা ইংরেজি শব্দটা দিয়ে দিবে। ফৌজদারি কার্যবিধি 249 ধারার বিধানাবলী কোন কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়? একই একই দেখেন প্যাটার্ন প্রশ্নের। এটা কি শেয়ার মামলা কি স্থগিত করতে পারবে আদালত? পারবে তো স্যার। প্রশ্ন বুঝছেন? হ্যাঁ, শেয়ার মামলা শেয়ার পারবে মামলা না স্যার, 250 ধারা প্রয়োগ করা যাবে? না স্যার, পারবে না স্যার। এই শেয়ার মামলা প্রয়োগ করা যাবে? করা যাবে না। তাহলে একই রূপ ভাবে তাহলে কোন কোন মামলায় প্রয়োগ হবে? জিআর মামলা, নন জিআর মামলা, অর্থাৎ থানায় যে মামলাগুলো হয়েছে। 250 ধারায় পরিবর্তন আসছে, অর্থাৎ সংশোধন হয়েছে। এই জন্য এই অর্থাৎ স্যার ধারাটা 48 অন্যরকম। স্যার 48 দ্বারা বিপরীত হলো 249 স্যার। হ্যাঁ, এই যে 248 যেভাবে আপনি মনে রাখেন, যেভাবে আপনি মনে রাখেন, কিন্তু 249, 248, 247 এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। আজকে যে চ্যাপ্টারটুকু পড়ছি এইটুকু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আগে শেষ 249 করে থেকে স্যার তারপর প্রশ্ন নিব। আগে শেষ করি তারপর প্রশ্ন নিব। 250 খুবই গুরুত্বপূর্ণ ধারা, এবং এটাও কিন্তু এবার সংশোধন হয়েছে এই ধারাটা। কি লিখলো দেখেন, ভুয়া বা মিথ্যা, অর্থাৎ ফলস, ফ্রিভোলাস অর ভেক্সেসাস অ্যাকিউজেশনস, অর্থাৎ হচ্ছে মিথ্যা, ভুয়া, তারপর হচ্ছে এটাকে কি বলা হয়, তুচ্ছ, তুচ্ছ বলা ঠিক হবে না, এটাকে বলা হয় যে হয়রানিমূলক। এরকম ধরনের যদি মামলা করা হয় বা অভিযোগ করা হয়, তাহলে তার ফলাফলটা কি হবে, তার ইফেক্টটা কি হবে? তাহলে মামলাটা করেছে কে? বাদী। তাহলে বাদীর কি শাস্তি হবে, বাদীর কি ফলাফল হবে? এটাই তো 250 ধারা মূল বিবেচ্য বিষয়, তাই না? আগে এটা বুঝেন। 250 ধারা বুঝতে হলে আগে বুঝতে হবে যে আমরা কার বিরুদ্ধে ব্যবস্থা নিব। এই যে ফলাফল শব্দটা বললো, এটা কার ফলাফল, কার পরিণতি বলেন তো? বাদীর পরিণতি স্যার, বাদীর বিরুদ্ধে ব্যবস্থা। হ্যাঁ, কারণ বাদী তো মিথ্যা মামলা করেছে, বাদী ভুয়া মামলা করেছে, ভুয়া অভিযোগ করেছিল। এটা যদি বোঝেন যে এটা বাদী কেন্দ্রিক, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন দেখেন প্রথম প্রশ্নটা, যে কোন কোন ক্ষেত্রে এই ধারার বিধানাবলী প্রযোজ্য, অর্থাৎ 250। এই হেডলাইন থেকে বোঝা যাচ্ছে ভুয়া, মিথ্যা মর্মে প্রমাণিত হওয়ায় আসামি ডিসচার্জ বা খালাস প্রাপ্ত হলে। এখানে একটু বোঝার আছে। এই যে আমরা ডিসচার্জ 241-এর ক পড়ে আসলাম, আদালতের কাছে যদি এই অভিযোগ টভিযোগ সবকিছু পড়ার পর সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে যে আসামিটাকে অভিযুক্ত করা হয়েছে এই আসামিটার বিরুদ্ধে বাদী মিথ্যা মামলা করেছিল, তখন আমি কি করব, আসামিটিকে যেহেতু চার্জ স্টেজ, আসামিকে ডিসচার্জ করে দিব। ডিসচার্জ করে দিয়ে কার বিরুদ্ধে ব্যবস্থা নিব? বাদীর বিরুদ্ধে। বাদীর বিরুদ্ধে, বাদীর বিরুদ্ধে। তাহলে একটা বুঝলাম কি, চার্জে একটা ফলাফল হইতে পারে বাদীর বিরুদ্ধে। আর একটা ফলাফল কোথায়? রায়ে গিয়ে, রায়ে পর্যালোচনায় দেখলাম যে বাদী যে মামলাটা করেছিল একদম ভুয়া মামলা। আসামির বিরুদ্ধে রায়ে প্রমাণ হচ্ছে যে বাদীর মামলাটা মিথ্যা। রায়ে যখন প্রমাণ হলো যে বাদীর মামলা মিথ্যা, তখন এবার কার বিরুদ্ধে ব্যবস্থা নিব? বাদীর বিরুদ্ধে স্যার। বাদীর বিরুদ্ধে। তাহলে কোন কোন স্টেজে এটা প্রমাণ হওয়ার সুযোগ আছে? একটা হচ্ছে চার্জের স্টেজে, এই জন্য দেখেন ডিসচার্জ, আসামিকে ডিসচার্জ করা হলে, তার মানে চার্জের স্টেজে বাদীর বিরুদ্ধে একটা মানে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। আর একটা হচ্ছে ফাইনাল, যখন আমি খালাস দিচ্ছি তখন একটা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কি আছে? সুযোগ আছে। এবার কি প্রথম 1 নাম্বার যে পয়েন্ট আমি প্রশ্ন করে দিয়েছি, এবার কি বোঝা গেল? জি স্যার। নাকি কি ক্লিয়ার না? আর যদি এইখানে কেউ আমি ক্লিয়ার না একটা থাকে চাই। বলেন। আর কোনো মামলা যদি হচ্ছে গিয়ে পুলিশ বাদী হয়, সেই মামলাটা মিথ্যা প্রমাণিত হয়, তখন স্যার কি পদক্ষেপ অবশ্যই। আসবে? শোনেন, বাদী পুলিশ বা এরকম
কম, পুলিশ হইলে তার বিরুদ্ধে শাস্তি নেওয়া, শাস্তির বিধান নাই, এরকম কোথাও বলা আছে? বাদী বাদী না স্যার, না দেখা স্যার যায় কি কোথাও নেই। বাদী মানে হচ্ছে আপনার উনি তো হচ্ছে বাদী হিসাবে ওই যে পুলিশ বাদী মামলাগুলি ছাড়, এই জন্য আর কি শুনতেছিলাম, আর হচ্ছে ব্যক্তিবাদী হয় হ্যাঁ, হতে পারে। আমি এটা বললাম তো বোঝার জন্য। বাদী ইনফরমেন্টের সংজ্ঞা আলাদা নাই, যে ব্যক্তি ইনফরমেন্ট হলে একরকম পানিশমেন্ট, পুলিশ ইনফরমেন্ট হলে একরকম পানিশমেন্ট, এরকম কোনো বিধান নাই। পড়েন তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন, এই ধারাটাই ক্লিয়ার হয়ে যাবেন। 2 নম্বর প্রশ্ন, এই ধারা অনুসারে অভিযোগ ভুয়া বা মিথ্যা মর্মে প্রমাণিত হওয়ায় আসামি ডিসচার্জ বা খালাসপ্রাপ্ত হলে, ওই যে ওখানে ওই দুইটাকে একসঙ্গে লাগাই দিয়েছে এই কারণে, প্রাপ্ত হলে আদালত অভিযোগকারী বা সংবাদদাতা বা ফরিয়াদিকে, কেন 3টা শব্দ লিখেছি কারণ আছে। অভিযোগকারী বলতেছি কাকে? যিনি থানায় অভিযোগ করেছিলেন বা মামলা করেছিলেন, বা সংবাদদাতা একই কথা। আবার ফরিয়াদি বলছি কখন? যে সিআর মামলা করেছে, কমপ্লেন পিটিশন করেছে, যে কোর্টে এসে মামলা করেছিল, এই জন্য অবলিক অবলিক দিয়ে শব্দগুলো ব্যবহার করেছে। ফরিয়াদিকে কি করবেন যখন এটা প্রমাণ হয়ে গেল যে বাদী মিথ্যা মামলা করেছিল, অভিযোগকারী মিথ্যা মামলা করেছিল, তখন তার বিরুদ্ধে কি করব? আমি তাকে প্রথমত কি করব? প্রথম কাজটাই হচ্ছে তাকে কারণ দর্শাবো, তার কাছে ব্যাখ্যা চাইবো, যে এই আপনার বিরুদ্ধে এই যে এগুলো এগুলো আপনি মামলা করেছিলেন, আপনার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার কাছ থেকে একটা ব্যাখ্যা তলব করব। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর দেখেন, ম্যাজিস্ট্রেট শোকজে সন্তুষ্ট না হলে কি কি আদেশ প্রদান করতে পারেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি বাদী বা অভিযোগকারী বা সংবাদদাতার কাছে ব্যাখ্যা তলব করলাম, ব্যাখ্যাতে উনি এমন এমন ব্যাখ্যা উল্লেখ করেছেন যে ব্যাখ্যাতে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে তার এটা মওকুফ করা বা এটা তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কোনো কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ তিনি আমাকে সন্তুষ্ট করতে পারেনি, তার ব্যাখ্যা সন্তোষজনক নয়। এটা যদি হয় তাহলে আমি কি কি এখন ব্যবস্থা নিব? এখানে ব্যবস্থা হচ্ছে দেখেন, ক্ষতিপূরণের আদেশ আর শাস্তি প্রদান করতে পারেন। তাহলে ব্যবস্থা হচ্ছে 2টা। ক্ষতিপূরণের আদেশ, এখন বলেন তো ক্ষতিপূরণের আদেশটা কার বিরুদ্ধে যাবে? বাদীর বিরুদ্ধে। আর এই যে ক্ষতিপূরণের টাকাটা কাকে দিতে হতে পারে? বাদীকে দিতে হবে। না বাদীকে দিতে হবে। বাদী আসামিকে দিবে। বাদীকে তোকে পানিশমেন্ট দিচ্ছেন যে এই আপনি এই মিথ্যা মামলা করছেন, আপনি এত টাকা ক্ষতিপূরণের আদেশ দিলাম আপনার বিরুদ্ধে, আপনি টাকা জমা দেন কোর্টে। বাদীকে টাকা দিব আমি? যার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে তাকে দেওয়া হবে। আসামিকে, আচ্ছা, যে মানে আসামি হয়েছে। সোজা কথায় আমরা বুঝি আসামি ক্ষতিগ্রস্ত হয়েছে, আসামিকে দেওয়ার জন্য বলতে পারি। এখন দেখেন 4 নম্বর, এই ধারা অনুসারে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত টাকার ক্ষতিপূরণের আদেশ প্রদান করতে পারেন? নৈর্ব্যক্তিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু সংশোধনে আসছে। আমি এই জন্য লেখা আছে দেখেন, 50,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। যেটা আগে ছিল কয় টাকা দেখে বলেন? 10,000 ছিল। আগে 10 কে বলে 10 ছিল? 1000 ছিল। পরেরটা 500 ছিল। ও 1,000 লেখা আছে, আপনি দেখেন না, লেখা দেখে পড়েন। আমার তো এখানে দেখা যাচ্ছে না। জি স্যার, দেখতে পাইছি 1,000 টাকা। আর দ্বিতীয় শ্রেণীর 500 টাকা, দ্বিতীয় শ্রেণীর 500 টাকা। অন্যরকম কাজ করতেছেন ক্লাসের মাঝে নাকি? না না, এটাই দেখতেছি স্যার। দেখা যাচ্ছিল না চশমা ছাড়া। আপনার না আর কার কার সাউন্ড আসতেছে? আমি কিন্তু সব মিউট করে দিই। তারপর দেখেন স্যার 5 50-এর নাম্বার, 2-এ এই ধারা স্যার 50-এর 2-এ কি 10,000-এর 1,000-এর জায়গায় 50,000 টাকা হয়েছে স্যার? এক্স্যাক্টলি মিলাই নেবেন। আমি লেখা আছে মিলাই এটা নেবেন। স্যার হ্যাঁ 22 সালে বিজিএস পরীক্ষা আসছিল স্যার এই প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্ন আমি আবারও বলছি, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। 250 গুরুত্বপূর্ণ ধারা। 5 নাম্বার, এই ধারা অনুসারে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত টাকার ক্ষতিপূরণের আদেশ প্রদান করতে পারেন? 25,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দিতে পারেন। আগে ছিল যেটা কত টাকা? 500 টাকা। 500 টাকা। এরপর দেখেন 5 নাম্বার, ম্যাজিস্ট্রেট আদেশ প্রদানের পরেও ক্ষতিপূরণের টাকা জমা না দিলে ফলাফল কি হবে? 30 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করতে পারবেন। কত দিনের? 30 দিন। 30 দিনের।
কারাভোগের প্রকারভেদ কি? সশ্রম নাকি বিনাশ্রম? বিনাশ্রম। এখানে হয়তো প্রশ্ন আসতে পারে। 6 নাম্বার প্রশ্ন দেখেন, এই ধারার বিধানাবলী কোন কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য? অর্থাৎ সব মামলা, সিআর, স্যার জিআর, নন একটু জিআর, ডিস্টার্ব করি, সব মামলা। একটু ডিস্টার্ব করি স্যার। এটা তৃতীয় শ্রেণী বলেন। ম্যাজিস্ট্রেট কি স্যার 25,000 টাকা স্যার? 250-এ। হ্যাঁ, 250। তৃতীয় শ্রেণী 25,000 স্যার। 25,000। জি স্যার। তারপরে হচ্ছে 7 নাম্বার, ক্ষতিপূরণের আদেশের বিরুদ্ধে। এবার দেখেন, আপনি বাদী মামলা করেছিলেন, আপনাকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আদেশ দিলাম, আপনার কি কোনো প্রতিকার নাই? এটা হচ্ছে 7 নাম্বার। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি তো আমার আদেশ নাও মানতে পারেন যে না, বিচারক ওই বাদীর প্রতি বেশি সহানুভূতিশীল হয়ে, আসামির প্রতি সহানুভূতিশীল হয়ে আমাকে এই শোকজ করেছেন, আমি কারণ দর্শাইয়ে সন্তুষ্ট হয়নি, আমাকে ক্ষতিপূরণের আদেশ দিয়েছেন, আমি তার আদেশ চ্যালেঞ্জ করব। চ্যালেঞ্জ করতে পারে না বাদী? চ্যালেঞ্জ করতে পারে। এটাই হচ্ছে 7 নাম্বার পয়েন্ট। দেখেন, ক্ষতিপূরণের আদেশের বিরুদ্ধে ফরিয়াদি বা অভিযোগকারীর কি প্রতিকার রয়েছে? আপিল অভিযোগকারীর প্রতিকারের রাস্তা বা উপায়। আমি ব্র্যাকেটে ব্যাখ্যা লিখে দিয়েছি। অর্থাৎ তিনি কি করতে পারবেন? আমার এই ক্ষতিপূরণের আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন। এরপর দেখেন 8 নাম্বার, ক্ষতিপূরণের পরিমাণ কত টাকার বেশি হলে উক্ত ক্ষতিপূরণের আদেশের বিরুদ্ধে অভিযোগ করে আপিল করতে পারবেন? কত টাকার বেশি ক্ষতিপূরণের আদেশ হলে? 5,000 টাকার বেশি ক্ষতিপূরণের আদেশ হলে সেই আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। এখন আপনি বাদী, আপনার এই যে মিথ্যা মামলা করেছিলেন, আপনাকে শোকজ করলাম, আপনি ব্যাখ্যা দিলেন, আপনি সন্তুষ্ট হলাম না, আপনাকে আমি 3,000 টাকা ক্ষতিপূরণের আদেশ করলাম, বা 4,000 টাকা ক্ষতিপূরণের আদেশ করলাম, বা 5,000 টাকা ক্ষতিপূরণের আদেশ করলাম। আপনি কি আমার এই আদেশ চ্যালেঞ্জ করে আপিল করতে পারবেন 5,000 টাকা? স্যার 5,000 টাকা কি বর্তমান? আগে কি 100 টাকা ছিল স্যার এটা? 5,000 টাকা পারবে না স্যার, 5,000 টাকা আরে বেশি হতে হবে। বর্তমানে লিমিটে করাচ্ছে। 5,000 আমি কি টাকা পারবে না আগের স্যার। আইন করে এখন কি করবো? হ্যাঁ, 5,000 টাকার বেশি হলে আপিল করা যাবে। হ্যাঁ, তাহলে আমি তো বলেছি 5,000 টাকা। 5,000 টাকা আমি আপনাকে ক্ষতিপূরণ আদেশ দিয়েছি, আপনি কি আদেশ আপিল করতে পারবেন? না, না স্যার, আচ্ছা, না, 5,000 বেশি হলে 5,500 করলে বা 5,001 টাকা করলে পারতেন। করা যাবে, হ্যাঁ। এক্স্যাক্টলি। 9 নাম্বার প্রশ্ন, ক্ষতিপূরণের আদেশের অতিরিক্ত হিসেবে। দেখেন, ক্ষতিপূরণের কত কড়া একটা ধারা বানাইছে। দেখেন, মিথ্যা যে মামলা করা, আগে এগুলো ছিল কিন্তু কম ছিল। ক্ষতিপূরণের আদেশের অতিরিক্ত হিসেবে আরো কি কি শাস্তি প্রদানের সুযোগ রয়েছে? যদি দেখা যায় যে এত রকমের সে এই ভুয়া মিথ্যা মামলা করেছে, ক্ষতিপূরণের আদেশ দানের সাথে সাথে আরো অতিরিক্ত হিসেবে 6 মাস পর্যন্ত কারাদণ্ড বা 1 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে। এখন আমাকে বলেন তো, এটা কি ক্ষতিপূরণ নাকি শাস্তি? শাস্তি স্যার। শাস্তি। ক্ষতিপূরণ থেকে বুঝছেন কি? আপনি আমার ক্ষতি করেছেন, আপনার ক্ষতিটা আমি পোষায় দেওয়ার জন্য আপনি পূরণ করে দিলেন, অর্থাৎ টাকাটা আপনি আমাকে দিলেন, তখন সেটা গেল ক্ষতিপূরণ। কিন্তু এবার মানে তার এমন ধরনের অফেন্স, এত মিথ্যা মামলা করেছে, এই কারণে দেখেন সেটার পাশাপাশি তাকে 6 মাস পর্যন্ত কারাদণ্ড বা 1 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড দিতে পারে আদালত। আগে যেটা ছিল 6 মাস ঠিক ছিল, কিন্তু 3,000 টাকা মাত্র ছিল। 3,000 টাকা এখন কত হয়েছে? 1 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে। এই যে আমি 9টা প্রশ্নে এই 250 ধারাটাকে ভেঙে ভেঙে দিয়েছি। আপনারা যারা আরো ইন্টারেস্টেড তারা বইয়ের সঙ্গে মিলায়ে পড়তে পারেন। আর যদি মনে করেন যে না, আর ভেতরে যাব না, এখানে যেটুকু আছে এইটুকু দিয়েই নৈর্ব্যক্তিক পাশ করা সম্ভব। এখন বলেন, এই যে ম্যাজিস্ট্রেটের ট্রায়াল চ্যাপ্টার পড়লাম 241 থেকে 250 ধারা, এবং এখান থেকে নিশ্চিত থাকেন প্রশ্ন আসবে। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলেন। স্যার আমি একটু বলি স্যার, হুম, আমাদের এখানে এই সংশোধনের মধ্যে স্যার যে বিষয়টা। প্রশ্ন আসবে। হ্যালো কথা বুঝি নাই। স্যার, ওই যে 250-এর মধ্যে যে সংশোধনগুলো যেটা ছিল স্যার, সেটা হচ্ছে তৃতীয় হুম, শ্রেণী ম্যাজিস্ট্রেটে আগে 500 টাকা ছিল, সেটা 25,000 টাকা হয়েছে।
আর অন্যান্য ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণী আগে 1,000 টাকা ছিল, সেটা 50,000 টাকা হয়েছে। আর যেটা হুম অতিরিক্ত ক্ষতিপূরণ, যেটা 3,000 টাকা ছিল, সেটা 1,00,000 টাকা হয়েছে। আর অভিযোগকারী অর্থাৎ এই মানে অভিযোগকারী মানে যার বিরুদ্ধে ইয়ে হয়েছে, বিশেষ করে বাদীর বিরুদ্ধে, তো এই মামলাটা তো বাদীর বিরুদ্ধেই যাবে, এই 250টা। হ্যাঁ এখানে হ্যাঁ বাদীর হ্যাঁ বিরুদ্ধে যদি 5,000 টাকার অধিক যদি জরিমানা করা হয়, তাহলে বাদী সেখানে আপিল করতে পারবে। আপিল করতে আগে এটা পারবে। ছিল 100 টাকার অধিক চাল। এক্স্যাক্টলি, ঠিক আছে, এই তো এইটুকু সামারাইজ করলেই হবে, দ্যাটস অল। আর নাই কারো প্রশ্ন নাই? এগুলো পড়েছেন আপনারা, বারবার পড়েছেন তো, মোটামুটি পরিচিত, এই জন্য সহজেই ধরতে পারছেন। তারপর যদি না থাকে তাহলে সামার ট্রায়ালে যাব। নাই তো খুবই ভালো। সাময়িক ট্রায়ালের ক্ষমতা দেখেন, এখান থেকেও প্রিভিয়াস ইয়ার গুলোতে প্রশ্ন আসছে, ছোট ছোট দুই একটা প্রশ্ন, এত বেশি প্রয়োজন নাই, আপনারা একবার রিড আউট করলে এটা পারবেন। কোন কোন ম্যাজিস্ট্রেটের এই ক্ষমতা রয়েছে? প্রথম বক্তব্য হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত অন্য ম্যাজিস্ট্রেট, তার মানে কি দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটও যদি প্রথম শ্রেণীর ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট হয়, তাহলে তিনি কি করতে পারবেন? সাময়িক ট্রায়াল ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। কোন কোন শাস্তিযোগ্য অপরাধের বিচার সাময়িক ট্রায়ালের মাধ্যমে করা যাবে না? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 2 বছরের উপরের কারাদণ্ড হয় এমন শাস্তিযোগ্য অপরাধ, বানানটা একটু ভুল হয়েছে, শাস্তি হয়ে গেছে। চুরি ইত্যাদির ক্ষেত্রে 5 লক্ষ টাকার ঊর্ধ্বে হলে তা সাময়িক ট্রায়ালে বিচার করা যাবে না। এখান থেকেও একটা প্রশ্ন আসতে পারে, চুরি ইত্যাদির ক্ষেত্রে কত টাকার ঊর্ধ্বে হলে তার সাময়িক ট্রায়ালে বিচার করা যাবে না? 5 5 লক্ষ লক্ষ টাকা। আর একটা প্রশ্ন আসতে পারে এখান থেকে, কতটুকু দেখেন, 2 বছরের উপরের কারাদণ্ড হয় এমন শাস্তিযোগ্য অপরাধের কি করা যাবে না? সাময়িক ট্রায়াল করা যাবে না। কোথায় এটার মিল আছে? 262 গিয়ে এটা একদম ক্লিয়ার করে দিয়েছে। দেখেন, সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে শাস্তির সীমা কতটুকু? 2 বছর পর্যন্ত শাস্তি প্রদান করা যাবে। আপনি 2 বছর 1 দিনও প্রদান করতে পারবেন। আমি ইচ্ছা করলেও যে 2 বছর 1 দিন কাউকে শাস্তি দিব, সেটাও কি করতে পারবো না? আমি করতে পারবো না। সর্বোচ্চ আমার শাস্তির রেঞ্জ 2 বছর। এবং দেখেন এই 2 বছরের সঙ্গে কয়ের 2 বছর মিল আছে কিনা। এই জন্য একটু সাদৃশ্য, এই যে একজন একটু সামারাইজ করে যেমন বললেন যে আগে ছিল এটা, আগে পরে হলো এটা, এরকম ভাবে যদি একটু সাদৃশ্য, বৈসাদৃশ্য ধারার সঙ্গে আরেক ধারার মিলিয়ে মিলিয়ে পড়েন, তাহলে আপনাদের মনে রাখতেও সুবিধা হয়। যদি এটা না থাকে প্রশ্ন, এগুলো আপনারা পারেন। দায়রা আদালতে বিচার প্রক্রিয়া 265 হয়ে আছে, এখানে 265। 260 এর মধ্যে কোনো সংশোধন আসছে কিনা স্যার? কোনটা? এই এখন 260 যেটা আমরা পড়লাম দ্বারা স্যার, এটাতে কোনো সংশোধন আছে কিনা স্যার? না, এখানে তো কোনো সংশোধন পাই নাই। ও আচ্ছা, এখানে তো টাকা নাই, টাকা থাকলে সংশোধন আসছে। তা পাঁচ শুনুন, লক্ষ টাকা আমি 5 লক্ষ যেটুকু টাকা পড়েছি, আপনাদের খেয়াল রাখতে হবে যে আমি যেটুকু পড়াবো সেটুকু আপডেট তথ্যের ভিত্তিতেই পড়াবো, কেমন? তারপরেও আপনারা যখন আমাকে ধরায় দেন, আমি যে বলছি না আমি ভুলের ঊর্ধ্বে নই, এমন না। হ্যাঁ, আমারও অনেক ক্ষেত্রে আমি নিজের বানান নিজেই যখন কম্পিউটারে কাজ করছি তখন কিন্তু এটা চোখে পড়ে নাই। এখন এই যে আবার যখন আপনাদের পড়াচ্ছি তখন চোখে পড়তেছে যে এই জায়গায় এই বানান ভুল হয়ে গেছে, এই স্পেলিং মিস্টেক হয়ে গেছে। তো আপনারা সচেতন আছেন, দ্যাটস ভেরি গুড। এরপর দায়রা আদালতের বিচার প্রক্রিয়া পড়বো একটু আমরা, যতটুকু আমরা সামনে অগ্রসর হতে পারি দেখি। প্রথমটায় দেখেন, পাবলিক প্রসিকিউটর মামলা পরিচালনা করবে, এগুলো তো একটু বোঝার আছে। দায়রা আদালতে প্রসিকিউশন পক্ষে অর্থাৎ অভিযোগকারী পক্ষে কে মামলা পরিচালনা করবেন? প্রথম পাবলিক প্রশ্ন, প্রসিকিউটর, পাবলিক পিপি করবে জি প্রসিকিউটর। স্যার, প্রসিকিউটর। ভেরি গুড। এরপর দেখেন 65 খ, 1 নম্বর প্রশ্ন এই ধারাটা থেকে, যে প্রসিকিউশন পক্ষে মামলা শুরু করবেন কে, অর্থাৎ মামলার ওপেনিংটা করে কে দায়রা আদালতে? এই সাহেব পাবলিক করেন, প্রসিকিউটর, পিপি প্রসিকিউটর। প্রসিকিউটর। পাবলিক প্রসিকিউটর, প্রসিকিউটর দিয়ে আমি বুঝাচ্ছি কোনটা পাবলিক প্রসিকিউটর, একই। মামলা ওপেন বা শুরু বলতে কি বুঝায়? এই যে আমরা বলি যে মামলাটা ওপেন হলো, এগুলো দেখেন ম্যাজিস্ট্রেট কোর্টে কি এই ধারাগুলো ছিল? যে মামলা ওপেন করবে কে, মামলা শুরু করবে কে, এই বিষয়গুলো ছিল? ছিল না স্যার। আচ্ছা, এই দেখেন এখন বাস্তবেই দেখেন ছিল, এই মামলার পদ্ধতি, অব্যাহতি, ডিসচার্জ, চার্জ গঠন, দোষ স্বীকারের ভিত্তিতে, এগুলো আছে।
কিন্তু দেখেন এই বিষয়গুলো কয়েকটা বিষয় নতুন, যে মামলা পরিচালনা করবে কে, মামলা শুরু করবে কে, মামলা ওপেন বা শুরু বলতে কি বোঝায়, চার্জ বর্ণনা করাকে বোঝায়। এই জন্য দেখবেন যে ম্যাজিস্ট্রেট আদালতে যখন বিচার চলে বা বিচার কার্য শুরু হয় আর যখন দায়রা আদালতে শুরু হয় তার একটা পার্থক্য আছে। দায়রা আদালতে বিচারকটা পাবলিক প্রসিকিউটর পুরো চার্জটা পড়ে শোনায়। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা দেখবেন, এই যে এখন আইসিটি ট্রাইব্যুনাল লাইভ করে, তো দেখবেন ওখানকার চিফ প্রসিকিউটর হচ্ছে তাজুল ইসলাম। আপনি দেখবেন যে প্রত্যেকটা চার্জ, প্রত্যেকটা ব্যাখ্যা ও পড়ে 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 কোর্টে শোনায়। আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, আপনারা যদি ভিডিও দেখেন তাহলে বুঝবেন। তারপর দেখেন 265 খ তো পড়লাম, 265 গ। এবার দেখেন ম্যাজিস্ট্রেট কোর্টের সঙ্গে কিন্তু মিলে গেল। ম্যাজিস্ট্রেট কোর্টেও ট্রায়াল ওই যে ডিসচার্জ বা অব্যাহতি আছে, 205 এখানে 265 গতে ডিসচার্জ বা অব্যাহতি আছে। এটা কমন প্রশ্ন যে কোন ধারার ক্ষমতা বলে দায়রা আদালত আসামিকে অব্যাহতি প্রদান করে থাকেন? 265 বরকির জ। আচ্ছা, আপনারা আপনাদের মতো করে মনে রাখবেন, কেমন? তারপর দেখেন ওটা তো গেল। দায়রা আদালত কি কারণে আসামিকে অব্যাহতি প্রদান করতে পারেন? একই কথা, আসামির বিরুদ্ধে মামলা চালানো যদি পর্যাপ্ত কারণ না থাকে তাহলেই ডিসচার্জ করবেন। 3 নাম্বার, আসামি পক্ষে দাখিলকৃত কাগজপত্র বিবেচনার সুযোগ আছে। একই, আমরা এর আগে পড়ে ফেলেছি। আসামির এই চার্জের সময় বা ডিসচার্জ প্রেয়ার যখন দিবে তখন কি করতে পারবে না, কোনো কাগজপত্র দাখিলের সুযোগ নেই। 265 ঘ, ম্যাজিস্ট্রেট কোর্টের চার্জ আর এখানকার চার্জ একই বক্তব্য, কিন্তু একটু ছোট্ট ভিন্নতা আছে। দেখেন কি ভিন্নতা। দায়রা আদালত আসামি অপরাধ করেছে এমন মনে করলে সে আসামির বিরুদ্ধে কি প্রণয়ন করবেন? একটি লিখিত অভিযোগ প্রণয়ন করবেন। এটা কিন্তু ওখানেও আছে, ফরমাল চার্জের কথা আমি লিখে দিয়েছিলাম। এই যে আপনাদের মিলাই দেয়, এই দেখেন সেলফ ফেরমে ফরমাল চার্জ, এটাই চার্জ প্রণয়ন করা। এরপরে 2 নাম্বারটা হচ্ছে দেখেন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রণয়ন করা হলে, অর্থাৎ ফরমাল চার্জ গঠন করা হলো, গঠন করার পরে উক্ত অভিযোগ আসামিকে কি করতে হবে, এই যে ডট ডট দিয়ে রাখছে, পড়ে শোনাতে ও ব্যাখ্যা করে বোঝাতে হবে এবং আসামিকে জিজ্ঞেস করতে হবে আসামি দোষ স্বীকার করবে কি করবে না। তাহলে ওইটার সঙ্গে একটু কি পার্থক্য পেলেন? এরপর দেখেন 265 দোষ স্বীকার, যেখানে ওইটা ছিল কোথায়, 243 ছিল। এই দেখেন দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড ম্যাজিস্ট্রেট কোর্টে, আর এখানে আছে দায়রা আদালতে আছে 265 তে দোষ স্বীকার। এটা পারেন যে কোন ধারাতে বলা আছে, এটা কমন প্রশ্ন। 2 নাম্বার প্রশ্নটা, এই যে 265 ই বা ধারার বিধান অনুসারে শাস্তি প্রদান করা হয় আসামি তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করলে তাকে সাজা প্রদান করা যাবে, অটো, এগুলো কমন। এই ধারার বিধান অনুযায়ী দোষ স্বীকারের ভিত্তিতে আসামিকে দণ্ড বা সাজা প্রদানের ক্ষমতা দায়রা আদালতের কি ধরনের ক্ষমতা? ডিসক্রিশন মূলক ক্ষমতা, ডিসক্রিশনারি পাওয়ার। একটা শব্দ দেখবেন এখানে, এই প্রশ্নটা কিন্তু আসার মতো একটা প্রশ্ন বা আসতে পারে এরকম ধরনের একটা প্রশ্ন, যেটি দায়রা আদালতের কোন ধরনের ক্ষমতা, এই ধরনের প্রশ্নটা আসতে পারে। তারপর দেখেন 265 এফ, দোষ স্বীকার না করলে, দেখেন এগুলো ম্যাজিস্ট্রেট কোর্টের সঙ্গে মিলাই যাচ্ছে। আপনাদের সব থেকে সুবিধা হয় দুইটাকে পাশাপাশি রাখবেন। আমার এখানে তো প্রিন্ট করতে পারেন যারা প্রিন্ট করতে আগ্রহী, তখন ওই পাতাটাকে একসঙ্গে নেবেন আর এই পাতাগুলোকে একসঙ্গে নেবেন, দিয়ে মিলাই দেখবেন যে ওই ম্যাজিস্ট্রেট কোর্ট ট্রায়ালের সঙ্গে এই সেশন কোর্টের ট্রায়ালের কি কি পার্থক্য আছে। আসামি স্বেচ্ছায় দোষ স্বীকার না করলে কোন ধারার বিধান বলে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়, যেটা 244 ছিল। প্রসিকিউশন পক্ষের সাক্ষ্য 265 জি। দায়রা আদালত কোন ধারার বিধান অনুসারে সাক্ষ্য গ্রহণ করে থাকেন? 265 ছ বা জি। 265 এইচ খালাস, দায়রা আদালত কোন ধারার বিধান অনুসারে আসামিকে খালাস প্রদান করে থাকেন? এটা একটা গেল। আসামি পক্ষের ডিফেন্স, এটা বোঝার আছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনাদের ভবিষ্যৎ জীবনেও কাজে লাগবে। দায়রা আদালত কোন ধারার বিধান অনুসারে আসামিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন? ডিফেন্স নেওয়ার সুযোগ দেন। এই 265 আই বা ঝ যেটাই বলি না কেন, আত্মপক্ষ সমর্থনের সময় আসামি লিখিত কাগজে দাখিল করলে আদালত তা কি করবেন?
লিখিত কাগজ বলতে কি এই যে আমি বললাম যে চার্জের সময় তার কিন্তু কোনো কিছু দেওয়ার সুযোগ নেই, এবার কিন্তু তার সুযোগ দাঁড়িয়ে গেছে। এখন সম্পূর্ণ দায়িত্ব আসামির। আসামি যদি কোনো কিছু প্রমাণ করতে চায় বা অপ্রমাণ করতে চায়, তাহলে সবকিছু কাগজপত্র যা যা তিনি দাখিল করতে চান সবকিছু এই স্টেজে এসে, এই ডিফেন্স স্টেজে এসে তিনি কি করতে পারবেন? দাখিল করতে পারবেন। আরো একটা চমৎকার জিনিস দেখেন, 3 নাম্বার, আসামি আত্মপক্ষ সমর্থনের সুযোগ হিসেবে কোনো ডকুমেন্ট বা ব্যক্তিকে উপস্থিত করার জন্য ওয়ারেন্ট জারির আবেদন করতে পারেন কি? বিষয়টা এরকম ভাবে বুঝলে সহজ হবে। আমি আসামি কোর্টে দাঁড়িয়ে বললাম যে আমি যে ওই তারিখে ছিলাম না ঘটনাস্থলে, তার ভিডিও ফুটেজ মিস্টার করিমের বাড়ির সিসিটিভিতে আছে, কিন্তু মিস্টার করিমকে আমি বলেছিলাম যেটা আমাকে দেন, আমি আদালতে দাখিল করব, কিন্তু মিস্টার করিম কোনোভাবে আমাকে সহযোগিতা করছে না। তাকে যদি আদালত ওয়ারেন্ট না দেয় এবং সে যদি আদালতে উপস্থিত হয়ে ওই সিসি ফুটেজ দাখিল না করে, তাহলে আমার এটা প্রমাণ করা সম্ভব হবে না। যদি এরকম ভাবে একটা গ্রাউন্ড বা কারণ তুলে ধরে আদালতকে সন্তুষ্ট করতে পারে, আদালত তখন ওই ব্যক্তিকে তলব করে ওই ডকুমেন্টস বা ওই সিডি বা ওই সিসি ফুটেজ দাখিল করার জন্য নিয়ে আসতে পারেন বা হাজির করতে পারেন। এবার কি বুঝতে পেরেছেন এই 3 নাম্বার পয়েন্টটা? স্যার এই পয়েন্টটা কি আমরা ম্যাজিস্ট্রেট কোর্টে অ্যাপ্লাই করতে পারবো স্যার? কোন কোন একটা ডকুমেন্ট চার্জের আগে, চার্জের সময়, যে স্যার আপনি না, এই সুযোগ নেই একটা তো। না না না, এটা যখন আপনি পাবেন আছে, এটারও সুযোগ আছে, এটারও সুযোগ আছে। আমরা যখন পড়ব যে ম্যাজিস্ট্রেট আদালতে তো আছেই, এই যে ট্রায়াল কোর্টে তো এটা এখানে দায়রা আদালতে আগে দিল, কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্টে যে আপনি পারবেন না এমন না, আপনার ওখানেও সুযোগ আছে, ওখানেও সুযোগ আছে। কিন্তু চার্জের সময় আপনি কোনো কাগজপত্র এগুলো দিতে পারবেন না। যখন আপনার ট্রায়াল শেষ হবে, যখন আপনাকে পরীক্ষা করা হবে, আপনাকে যখন জিজ্ঞেস করা হবে যে আপনি কোনো সাফাই সাক্ষী দিবেন কিনা, এই যে সাফাই সাক্ষী, তখনই কিন্তু বলা হয় যে আপনি কোনো কাগজপত্র দাখিল করবেন কিনা, কোনো ডকুমেন্টস দাখিল করবেন কিনা। 340 স্যার এটা? না, 342, 340 আলাদা জিনিস। তারপর দেখেন, এবার আসছে যুক্তিতর্ক। দায়রা আদালতের যুক্তিতর্কের বিধান রয়েছে কোন ধারায়? এখন বলেন তো, ম্যাজিস্ট্রেট কোর্টে কি যুক্তিতর্কের কোনো বিধান পড়ে আসলাম? এই ম্যাজিস্ট্রেট কোর্টে কি কোনো যুক্তিতর্কের বিধান পড়ে আসছে? দেখেন তো, আছে? না স্যার। নাই স্যার। যুক্তিতর্ক আচ্ছা। আছে, দেখি কিন্তু নাই তো স্যার, নাই। দায়রা আদালতে যুক্তিতর্কের বিধান আছে। তাহলে এটা একটা প্রশ্ন, যুক্তিতর্কের সময় কোন পক্ষ প্রথমে বক্তব্য রাখবেন? পাবলিক প্রসিকিউটর। একই রূপ ভাবে যদি চিন্তা করেন, যেহেতু আমাদের যুক্তিতর্ক নাই, কিন্তু আমাকে বলেন তো ম্যাজিস্ট্রেট আদালত কি যুক্তিতর্ক ফলো করে না? করে স্যার। ফলো করুন স্যার। অনুসরণ করি ম্যাজিস্ট্রেট আমরা। যুক্তিতর্ক আছে স্যার, হ্যাঁ, আমরা সাক্ষীর সেগুলো পর। অনুসরণ করি। এক্স্যাক্টলি। এবার 265 ক দেখেন, যুক্তিতর্ক ও আইনগত প্রশ্ন শ্রবণের পরে আদালত কি করবেন? রায় ঘোষণা করবেন। দায়রা আদালত কোন ধারার বিধান বলে রায় শব্দটা দেখেন, রায় অর্থাৎ জাজমেন্টে দণ্ড বা খালাস প্রদান করে থাকেন? 265 কে অথবা ট, ইংরেজিতে বলছি কি, বাংলায় বলছি ট। এখান থেকে আপাতত এটুকুই, এর বাইরে প্রয়োজন নাই। আর আমি প্রশ্ন উত্তর পদ্ধতিতে সাজানোর চেষ্টা করেছি। কেউ যদি এই প্রশ্নগুলো একটু বুঝে বুঝে পড়েন, উত্তরগুলো একটু আপনাদের সুবিধা মতো ভাবে যদি একটু পড়ে নেন, তাহলে আমার মনে হয় নৈর্ব্যক্তিকের জন্য এর বেশি আর কিছু প্রয়োজন হবে না। এরপর দেখেন, অপরাধের সহযোগীকে ক্ষমা, 337 ধারা। এই ধারাটাকে বিশ্লেষণ করতে গিয়ে দেখেন কতগুলো পয়েন্ট বানাতে হয়েছে, প্রায় 8টা। এবং এটাও একটা গুরুত্বপূর্ণ সেকশন বর্তমান সময়। এখন দেখেন, প্রথম প্রশ্নটা হচ্ছে অপরাধীর সহযোগীকে ক্ষমা প্রদর্শনের বিধান রয়েছে কোন ধারায়? আমাকে বলেন তো, রিসেন্ট একটা এরকম ঘটনা ঘটেছে, রাজ সাক্ষী হয়েছে। মামুন। হ্যাঁ, সাবেক। আচ্ছা দাঁড়ান। তারপর 2 নাম্বার প্রশ্ন দেখেন, কোন কোন অপরাধের ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য হবে?
দায়রা আদালত কর্তৃক বিচার্য এমন অপরাধ, মানে বড় বড় অপরাধ, 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ হয় এরকম গুলো। 211 ধারার ক্ষেত্রে 7 বছর পর্যন্ত দণ্ডনীয় অপরাধ। এরকম ধরনের যদি গুরুত্বপূর্ণ অপরাধগুলো হয়, সেই অপরাধগুলোর সত্য উদ্ঘাটনের জন্য এগুলো পড়বো, পরে পেয়ে যাব, তাহলে বুঝতে পারবেন যে এই ধারাটার উদ্দেশ্যটা কি। প্রত্যেকটা ধারা তো একটা কারণে তৈরি করা হয়েছে, প্রত্যেকটা ধারার একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা আমরা একটু পরে পড়লেই পাবো, তখন আপনাদের এই বাকি বিষয়গুলো ক্লিয়ার হবে। কোন কোন ম্যাজিস্ট্রেট অপরাধীর সহযোগে ক্ষমা করার প্রস্তাব প্রদান করতে পারেন? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। মামলার কোন পর্যায়ে এটি করা যাবে, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি প্রশ্ন আসে, এই প্রশ্নটাই আসতে পারে 4 নাম্বার, অনুসন্ধান বা তদন্তকালে বা বিচার চলাকালে। কিভাবে? এখন দেখেন তো, আব্দুল্লাহ আল মামুন, তিনি যে এই যে রাজ সাক্ষী হয়ে বলেছে যে যা যা ঘটেছে আমি সব সত্য বলে দিব, এটা কি মামলা ট্রায়াল পর্যায়ে বললো উনি, না মামলা তদন্ত চলাকালে? আচ্ছা, তো এগুলো তদন্তটা সব লাগে। trial চলতেছে মনে হয়। এমন যদি হয়, ধরেন যে মামলা সাক্ষী চলছে, সাক্ষী চলা অবস্থায় এক আসামি বলছে যে আমি এই ঘটনা সব জানি, আমি এখন আমার বিবেক হয়েছে, আমি আমি মনে করছি যে এটা আমার স্বীকার করা উচিত, আমি কারা কারা এই ঘটনা ঘটিয়েছে আমি সব বলে দেব। তাহলে ট্রায়াল স্টেজ অর্থাৎ মামলা সাক্ষ্য প্রমাণ চলা অবস্থায় তখন কি এটা করতে পারে না? পারে। এটাই বলে দিয়েছে যে বিচারকালে। 5 নাম্বার, অপরাধীর সহযোগীকে ক্ষমা করার উদ্দেশ্য কি? এখানেই মূল প্রশ্নটা। সাক্ষ্য অর্জনের জন্য, বা যে বা যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তা উদ্ঘাটন করার জন্য, অর্থাৎ হচ্ছে মূল শর্তটাই হচ্ছে সত্য উদ্ঘাটনের জন্য। এবার কি বুঝতে পারছেন এই যে এই 337 ধারার মূল উদ্দেশ্যটা কি? 6 নাম্বার, কোন কোন আসামির ক্ষেত্রে এটি প্রযোজ্য? প্রধান বা সহযোগী আসামি। প্রধান আসামিও তো বলতে পারে যে আমার যে বাকি সহযোগীরা কি কি করেছে আমি সব বলে দেব। 7 নাম্বার, সেই আসামিকে কি সাক্ষী হিসেবে পরীক্ষা করতে হবে? এই যে তিনি যে ক্ষমা প্রদর্শনের যে বিধান, অর্থাৎ তিনি যে সত্যতা উদ্ঘাটন করে দিবেন, যেই আসামি এই কাজটা করবেন তাকে কি সাক্ষী হিসেবে তলব করতে হবে বা পরীক্ষা করতে হবে? তাকে সাক্ষী হিসেবে পরীক্ষা করতে হবে, তিনি তখন সাক্ষী দিবেন। 8, আসামি যদি জামিনে মুক্তি পেয়ে না থাকে তবে তাকে বিচার শেষ না হওয়া পর্যন্ত কি করতে হবে? আটক রাখতে হবে। এটাও একটা প্রশ্ন আসার মতো পয়েন্ট। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলেন। এই প্রশ্ন আছে? স্যার এই ধারা থেকে বিগত সালে কোনো প্রশ্ন আসেনি তো। এবার আসতে পারে। আপনি একবারে কি এবার গ্যারান্টি দিতে পারবেন যে এই ধারা থেকে আসে নাই বলে আসবে আসবে না? অপশনে ছিল স্যার, মানে বিগত সালে কোনো প্রশ্ন ছিল না, এটা বলছি। হ্যাঁ, না, ভেরি গুড। এবার বলি, কিছু সমসাময়িক বিষয়ে মাথায় রেখে অনেক সময় প্রশ্ন হয়, তো এটাও কিন্তু নতুন ধারা থেকে সমসাময়িক। স্যার প্রশ্ন আসবে না স্যার। সেটা নতুন ধারা এটা হইতে পারে, এটা বলছি আর কি স্যার। ভেরি গুড। এরপর দেখেন আসামির অনুপস্থিতিতে বিচার, 339-এর বি। আসামির অনুপস্থিতিতে বিচার সম্পর্কে কোন ধারায় বিধান রয়েছে? 339-এর বি। আসামির অনুপস্থিতিতে বিচার শুরুর পূর্বে কয়টি বাংলা পত্রিকায় প্রচার করতে হবে? একটি বাংলা পত্রিকায়। আগে এই জায়গায় আগে ছিল কয়টা বলেন তো? আগে দুইটা দুইটা ছিল ছিল স্যার। স্যার, এখন একটা হয়েছে। ভেরি গুড। আগে ছিল 2টা, এখন হয়েছে একটা। আরো একটা পরিবর্তন আসছে, এই জন্য ইংরেজি শব্দটুকু এখানে তুলে দিয়েছি। দেখেন 3, বাংলা পত্রিকায় প্রচার ছাড়া আর কিভাবে প্রচার করা যাবে? কোর্ট মে ইন অ্যাডিশন direct that the order for appearance of the accused be published on the official website of the district and session judge court, অর্থাৎ জজ কোর্টের পাবলিক ওয়েবসাইটে এটা প্রকাশ করা যাবে। 2 নাম্বার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ওয়েবসাইটে বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের ওয়েবসাইটে, দ্য অফিস অফ দ্য ডেপুটি কমিশনার অর্থাৎ হচ্ছে ডিসির ওয়েবসাইটে, দ্য বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে, ওর এনি আদার গভর্নমেন্ট ওয়েবসাইট হ্যাভিং ওয়াইড পাবলিক অ্যাক্সেসিবিলিটি। অর্থাৎ যে ওয়েবসাইট গুলোতে, যেমন জনপ্রশাসন মন্ত্রণালয় যদি কথা বলেন, সেখানে প্রচুর পরিমাণ মানুষ ভিজিট করে, সেই ওয়েবসাইটটাতে প্রচুর পরিমাণ মানুষ অ্যাক্সেস করে, এরকম ধরনের ওয়েবসাইট গুলোতেও এটা কি করা যাবে? প্রচার করা যাবে।
এই প্রশ্নগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ, যেহেতু সাম্প্রতিক সময়ে এগুলো অ্যাড হয়েছে, এই জায়গাগুলো খেয়াল রাখবেন। তারপর 4 নাম্বার, আসামি জামিনে মুক্তি লাভ করার পরে পলাতক হলে কোন ধারার বিধান প্রযোজ্য হবে? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা পরিবর্তন হয়নি, আগেই ছিল 339-এর 2 ধারা। তার মানে এখানে দুইটা জিনিস বোঝার বিষয় আছে। 339-এর বি শুধুমাত্র কার ক্ষেত্রে প্রযোজ্য? যে শুরু থেকে পলাতক, সে কোর্টে কখনোই হাজির হয়নি। আর 339-এর 4 নাম্বার, 339-এর 2 কার ক্ষেত্রে প্রযোজ্য? যে কোর্ট থেকে জামিন নিয়েছিল, জামিন নিয়ে আর আসে না। তাহলে দুইটার মধ্যে পার্থক্য আছে না? বোঝা যায় যে দুইটার মধ্যে পার্থক্য আছে। স্যার দুইটা তো স্পষ্ট পার্থক্য আছে স্যার। যেমন আমি বর্তমান, পার্থক্য, জি স্যার, বলেন বলেন বলেন। যেমন বর্তমান স্যার ওই যে মানে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যেটা শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো হচ্ছে সেখানে টোটালি নাই। এক্স্যাক্টলি, এই তো ভালো পয়েন্ট ধরছেন। এই সাময়িক ঘটনাবলী দিয়ে যদি মনে রাখেন তাহলে সহজেই মনে রাখতে পারবেন। এবার দেখি মামলা নিষ্পত্তির সময়কাল 339-এর সি ধারায়। ম্যাজিস্ট্রেট বিচারের জন্য মামলা রিসিভ করার পর কত দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করবেন? 180 দিন। 180 দিন স্যার, 6 মাস। অতিরিক্ত দায়রা জজ বিচারের জন্য মামলা রিসিভ করার পর কতদিনের মধ্যে মামলা নিষ্পত্তি করবেন? 360 দিন। এই যে রিসিভ শব্দটা বলছি, এই শব্দটা মনে রাখবেন, অর্থাৎ মামলা গ্রহণ করার পর। এই জায়গাগুলো কিন্তু পরিবর্তন আসছে, কিন্তু কেমন? এই ধারার বিধান বলে কখন আদালত আসামিকে জামিন দিতে পারেন? এই দেখেন, জামিন সংক্রান্ত বিধান আরেকটা জায়গায় পেয়ে গেলাম। 496 তো জামিন আছেই, 339-এর সি ধারায়ও জামিন নিয়ে আলোচনা করেছে। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে এই ধারার বিধান বলে কখন আদালত আসামিকে জামিন দিতে পারেন। দেখা যাচ্ছে যে 180 দিনের মধ্যে ম্যাজিস্ট্রেট কোর্ট অথবা 360 দিন দায়রা আদালত কি করতে পারছে না, তার বিচার কার্যক্রম শেষ করতে পারছে না। তখন জামিন অযোগ্য অপরাধের আসামিকে কি করতে পারবেন? উনি জামিন প্রদান করতে পারবেন। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তার মানে মূল উদ্দেশ্যটাই হচ্ছে, যেহেতু তোমার ট্রায়াল 1 বছরের মধ্যে, নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে পারলাম না, সুতরাং তোমাকে আর আটক রেখে কি দরকার, তুমি আপাতত জামিনে মুক্তি থাকো। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এর আগে আপনারা একজন একটা প্রশ্ন করছিলেন যে আমরা এগুলো করতে পারবো কিনা, আসামি কখন কাগজপত্র দাখিল করতে পারবে। এই হচ্ছে 340 এবং 342 একটু পাশাপাশি রেখে পড়বো, তাহলে একটু বুঝতে পারবেন। 340-এও আরো একটা আপনারা জিনিস জানেন, যে সাফাই সাক্ষী বা আসামি কখন নিজেই সাক্ষী হতে পারে। এইটাই হচ্ছে 340 ধারা। কোন ধারার বিধান অনুসারে আসামি তার পক্ষে আইনজীবী নিযুক্ত করে থাকেন? প্রথম প্রশ্ন দেখেন, খুবই গুরুত্বপূর্ণ। এই যে আপনারা লার্নেড, আপনারা আইনজীবী হবেন, আপনাদেরকে আমি একটা বিপদে পড়েছি, আপনাকে আমি নিযুক্ত করব, কোন ধারার বিধান বলে বলেন তো? এই 340 ধারার বিধান অনুযায়ী কিন্তু আপনাকে নিযুক্ত করে থাকে। সাফাই সাক্ষী কে? আসামি যখন নিজেই সাক্ষী হন তখন তাকে সাফাই সাক্ষী বলা হয়। সাফাই সাক্ষী হতে হলে আসামিকে কি হতে হবে, কি করতে হবে? আদালতকে লিখিতভাবে জানাতে হবে। আদালতে দাঁড়িয়ে মৌখিকভাবে বলে যে আমি নিজে সাক্ষী দিব, এটা হবে? নাকি তাকে লিখিতভাবে জানাইতে হবে? লিখিতভাবে তাকে জানাতে হবে। 4 নাম্বার, আসামি যখন সাফাই সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য প্রদান করবেন, তখন সেই আসামির কি শপথ লাগবে না, না লাগবে না? শপথ কি লাগবে? লাগবে তো স্যার, লাগবে, শুধু যে শপথ লাগবে। হবে। অবশ্যই, কারণ তো সে তো সাক্ষী, সে তো আর আসামি নাই। জি স্যার। মানে ওই সময়ের জন্য সে তো আর আসামি নাই, ওই সময় ওই জন্য তার স্ট্যাটাস হচ্ছে সে সাক্ষী। তো সাক্ষী যদি শপথ লাগে, তারও শপথ লাগবে। এবার দেখেন 342, খুবই গুরুত্বপূর্ণ। কোন ধারার বিধান অনুসারে আসামিকে আদালত পরীক্ষা করে থাকেন? বিষয়টা এরকম, যখন সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা সব শেষ হয়ে যায়, তখন এবার আসামিকে আমরা পরীক্ষা করি। পরীক্ষা বলতে এটা বুঝায় যে এই যে বাদী সাক্ষ্যগুলো দিল, তখন তাকে আমরা পড়ে শোনাই যে এই যে বাদী আপনার বিরুদ্ধে এই কথাগুলো বলেছে,
বাদী যে সাক্ষীগুলো উপস্থাপন করেছে পিডব্লিউ 3, 4, 5, 6, 7, তারা সকলে আপনার বিরুদ্ধে বিরুদ্ধে, আমি শব্দটা আবারও উচ্চারণ করছি, বিরুদ্ধে, যে আপনার বিরুদ্ধে এই শব্দগুলো, এই কথাগুলো বা এই সাক্ষ্যগুলো প্রদান করেছে। আপনি কি কিছু বলবেন বা আপনি কি কোনো সাক্ষ্য প্রদান করবেন? তখন বলতে পারে যে হ্যাঁ আমি সাফাই সাক্ষ্য দিব, ওই যে 340। তখন সে বলতে পারে যে আমি নিজেই সাক্ষী দিব, আমার এই ঘটনা সত্য নয়, আমি ওখানে ছিলাম না, বা আমি আরো সাক্ষ্য প্রমাণ হাজির করব, আমারও লোকজন আছে, আমারও সাক্ষ্য আছে। এটাই হচ্ছে 342 ধারা। এই কারণে বললাম যে 342 এবং 40 পরস্পর কানেক্টেড। এরপর দেখেন মামলা কার্যক্রম মুলতবি ও রিমান্ড। আমরা যে রিমান্ড শব্দটার সঙ্গে পরিচিত, যে পুলিশ আসামিকে ধরে ধরে জেলে নিয়ে যায়, জেলে নিয়ে এসে রিমান্ডে নিয়ে গিয়ে পিটায়, তারপর কত কিছু করে, আমরা নিউজে দেখেছি বা এরকম ধরনের নিউজ দেখি, বা একটা ফোবিয়া আমাদের মধ্যে কাজ করে, ভয় কাজ করে যে এই আসামিকে রিমান্ডে নিয়েছে। তো ওই রিমান্ড আসলে রিমান্ড না, ওখানে রিমান্ড শব্দটা ব্যবহার করেনি, ওখানে পুলিশ কাস্টডি শব্দটা ব্যবহার করেছে, যে পুলিশ কাস্টডিতে ইনভেস্টিগেশনের জন্য হেফাজতে নেওয়া। আর এটা হচ্ছে অন্যরকম রিমান্ড। এখন অন্যরকম রিমান্ড বিষয়টা কি আমরা এখন বুঝি। যে মামলা মুলতবি, মামলার তারিখ রাখা হয় কোন ধারার বিধান অনুসারে। যে আজকে ধরেন একটা মামলা আপনি ফাইল করলেন, মামলা ফাইল করে আপনার মামলা একটা তারিখ যে নির্ধারণ করি, তাহলে আপনার মামলা কার্যক্রমগুলো মুলতবি থাকে। বা সাক্ষ্য একটা গ্রহণ করলাম, সাক্ষ্য গ্রহণ করার পর আবার একটা ডেট দিলাম, তাহলে আপনার ইয়াটা মুলতবি থাকলো। এই যে মুলতবির বিধানটা, এটাই হচ্ছে এই 344 ধারা। 2 নম্বর প্রশ্ন, আসামিকে রিমান্ডে হাজতে পাঠানোর ক্ষেত্রে কতদিনের বেশি রাখা যাবে না? 15 দিন। 15 দিন। এই জিনিসটা একটু বোঝার আছে, একটু বুঝাই দিই। ধরেন যে আসামি জেলে আছে, অর্থাৎ ধৃত আসামি, আপনার মামলার তারিখ পড়লো আজকে, ধরেন 10 তারিখ, তাহলে ওই মামলার তারিখটা আবার কয়দিন পর দিতে হবে বলেন তো? 15 দিন পর দিতে হবে। 15 দিন পর আপনাকে আবার হাজির করবে। এটাই হচ্ছে এই যে মামলার তারিখ। তারপর দেখেন 3 নাম্বার, রিমান্ডে আসামিকে হাজতে পাঠানোর মূল উদ্দেশ্য কি? এই যে আপনাকে আটক রাখছি, আপনাকে জামিন দিচ্ছি না, কেন বলেন তো? মূল কারণটাই হচ্ছে আপনার বিরুদ্ধে পুলিশ তদন্ত করছে, আপনার তদন্ত চলমান, আপনাকে যদি ছেড়ে দেই, আপনি তদন্তে কি করবেন? হস্তক্ষেপ করবেন। আপনি কি করবেন? এভিডেন্স গুলো, সাক্ষ্য প্রমাণগুলো লোপাট করে দিবেন, নষ্ট করে দিবেন। এই দেখেন, এই জন্য ইংরেজি শব্দটা বলে দিয়েছে। মূল উদ্দেশ্য হচ্ছে ইফ sufficient evidence has been obtained to raise a suspicion that the accused may have committed an offense and it appears likely that further evidence may be obtained by remand, this is a reasonable cause for a remand. এবার কি রিমান্ড আর ওই রিমান্ডের মধ্যে পার্থক্য বুঝতে পারলেন? স্যার বুঝতে পারলাম, কিন্তু এই যে আসামিকে কাস্টডি দেওয়ার উদ্দেশ্যটা, যেসব সিআর মামলা বা সিআর মামলায় বিশেষ করে আপনার পুলিশ রিপোর্ট আসার পরে আসামিকে ওয়ারেন্ট দেয় বা ধরে নিয়ে আসে, তখন দেখা গেছে তাকে জেলে দেয়, তখন ওই উদ্দেশ্যের সাথে স্যার তখন তো পুলিশ তদন্ত হয়েই গেছে, তখন আবার না না, আসামিকে এটা স্যার এই উদ্দেশ্য, না না, ওই উদ্দেশ্যের সঙ্গে এটার পার্থক্য আছে। ওই উদ্দেশ্যের সঙ্গে এটার পার্থক্য আছে। ওইটার উদ্দেশ্য কি, যে আপনি নন বেইলেবল ধারায় আসছেন, আপনার তো প্রমাণ, তদন্তেই প্রমাণ হয়ে গেছে যে আপনি জামিন অযোগ্য ধারা অপরাধ করেছেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আর এটা তো তদন্ত চলমান। শুনেন, যখন আপনার বিরুদ্ধে অপরাধ তদন্ত প্রমাণিত হয়ে আসছে, তদন্তে যখন প্রাথমিকভাবে চলে আসছে যে আমি নন বেইলেবল অফেন্স করেছি, তখন কি আপনি আর ডিফেন্স দিতে পারবেন যে আমি এই অপরাধ করিনি? তখন তো সাক্ষ্য না প্রমাণ স্যার, চলে পারবো না। আসছে। কিন্তু আপনার তাহলে স্যার বিরুদ্ধে তদন্ত চলছে। আপনাকে যদি আমি মাঠে ছেড়ে রাখি, আপনি তো মাঠ কাঁপায় বাড়াবেন। তাহলে স্যার আসামিকে কাস্টডি রাখার উদ্দেশ্য কি দুইটা স্যার? একটা হলো তদন্তকারী হস্তক্ষেপ, আর একটা হলো নন বেলেবল সে অপরাধী সাব্যস্ত হয়েছে। নন বেইলেবল, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এই তো আপনাদের তো সেন্স ভালো কাজ করতেছে, ভেরি গুড। এরপর দেখেন আপোষযোগ্য অপরাধ 345। আপোষযোগ্য মামলা সম্পর্কে কোন ধারায় বলা হয়েছে বা হচ্ছে, শব্দটা হয়ে গেছে মনে হয়।
345 ধারা, প্রশ্ন যদি আসে এটুকুই যে 345 ধারায় আপোসযোগ্য ধারা সংক্রান্ত বা আপোসযোগ্য মামলাগুলো সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে, এর বেশি আর প্রয়োজন নাই। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, আমি অতি দ্রুত শেষ করার চেষ্টা করব। রমিজুল ইসলাম আছেন? রমিজুল নাই? আছি 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 কি পড়ে কি বুঝলেন? পড়ে কি বুঝলেন বলেন? জি বলছি হ্যালো পড়ে কি বুঝলেন, বোঝা গেল কিছু? হ্যাঁ ভালো লাগলো ক্লাস। আমি ভালো মন্দের প্রশ্ন করিনি, আপনাকে প্রশ্ন করেছি যে বুঝতে পারলেন, কিছু বোঝা গেল? হ্যাঁ বোঝা গেল। ইজি ইজি কিন্তু একটু পারা যাবে? মানে ঠান্ডা ভাবে ক্যালকুলেশন করে মিলাইতে হইতেছে এই। হ্যাঁ পারা যাবে। ভেরি গুড। স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ 345 বলেন। ধারায় যে সংশোধনী, 345 ধারা ফৌজদারি মামলার আপোষ মীমাংসার ক্ষেত্রে সংশোধন, হুম এইটাতে যে দণ্ডবিধির 143 ধারা এখন আপোষযোগ্য, হুম এইটাতে কি সমাবেশ অপরাধ এখন আপোষযোগ্য করা হয়েছে এইটুকুই? কোনটুকু বুঝি নাই, প্রশ্নটা ক্লিয়ার করেন। মানে এই যে 345 ধারা ফৌজদারি মামলার আপোষ মীমাংসার ক্ষেত্রে সংশোধন, যেটা 345 হ্যাঁ হ্যাঁ যেটা হ্যাঁ পড়লাম, এইটা বলছে যে দণ্ডবিধির 143 ধারা এখন আপোষযোগ্য। হ্যাঁ। মানে বেআইনি সমাবেশ যেটা আপোষযোগ্য এইটাই বুঝাইছে? যে আগে তো বেআইনি বেআইনি সমাবেশ যেটা হয়েছে 143 ধারা দণ্ডবিধি স্যার আপোষযোগ্য, 143 ধারা হ্যাঁ আগে আপোষযোগ্য আপোষযোগ্য ছিল ছিল না, না ওই তো। আগে। ও হ্যাঁ, জি স্যার ওটাই বুঝতে চাচ্ছি যে আগে কি ছিল না ওরকম তো। একটু দেখতে হবে কেমন, আমার কাছে শিডিউলটা নাই, শিডিউলটা না দেখে বলা যাচ্ছে না। দাঁড়ান একটু বের করিনি দেখি। 143। জি স্যার। হুম ঠিক আছে, আগে মীমাংসাযোগ্য নয় ছিল, এখন এটাকে মীমাংসাযোগ্য করেছে। এটা করার মূল করেছে উদ্দেশ্য হ্যাঁ। হচ্ছে, এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে কি, বেআইনি সমাবেশ তো ছোট একটা অপরাধেও তো বেআইনি সমাবেশ হতে পারে। ধরেন যে আমরা 143 5-6 জন মিলে গিয়ে কাউকে হয়তো একটা মারপিট করে আসলাম এবং আঘাতটা দেখেন ছোট, দেখবে যে দুই চাচাতো ভাইয়ের মধ্যে গন্ডগোল লেগেছে, দুই পক্ষে আরো 5 জন 6 জন করে লোক চলে আসছে। এটাই বিবেচনায় নেওয়া হয়েছে যে এই মীমাংসা যোগ্য করার জন্য যাতে সহজেই মামলাগুলোকে নিষ্পত্তি করা যায়। শুধুমাত্র এই 143 বিবেচনায় তাকে মীমাংসা অযোগ্য করা রাখলে অনেক সময় মামলাগুলো নিষ্পত্তি করতে সাক্ষ্য প্রমাণ পর্যন্ত গ্রহণ করতে হয়। আপনারা অনেক সময় হয়তো খেয়াল করেন বা আপনারা নিজেরাও আরো যখন কোর্টের ভেতরে গভীরে ঢুকবেন তখন বাইরের মানুষের সঙ্গে আপনাদের ধারণার কিছু পরিবর্তন হবে। কি কি ধারণার পরিবর্তন হবে? প্রথমত হচ্ছে আপনাদের অনেকের মনে হতে পারে যে এত এত মামলা হয়, টোটালি তো শাস্তি হয় না। এই ধারণার কিছুটা হলেও পরিবর্তন হবে। কি পরিবর্তন? আপনারা তখন বুঝবেন যে কি পরিমাণ মানুষ মামলা হওয়ার পর মানুষ আপোষ করে নেয়, এবং কিছু মামলা আছে যে মামলা চলতে চলতে আপোষ হয়ে যায়। কিছু মামলা আছে যে জনগণ হতাশ হয়ে মামলা ছেড়ে দেয়, সাক্ষী প্রমাণ নিয়ে আর হাজির হয় না। তো এই কারণে এই যে 143টাকেও বর্তমানে কি করা হয়েছে, মীমাংসা যোগ্য করা হয়েছে, যাতে এই মীমাংসা করার রাস্তাটা সহজ হয়। কারণ প্রায় প্রত্যেকটা মামলাতেই দেখবেন এই 143 ধারা কমন থাকেই। আপনারা একটু যারা কোর্ট কাছারিতে যাতায়াত করেন, আপনারা এজাহারগুলো দেখলে দেখবেন যে প্রায় মামলাগুলোতে মারামারি সংক্রান্ত মামলা হলেই এই 143 কমন। এবার মনে হয় বুঝতে পেরেছেন। হ্যাঁ আরজিতে একটা কমন ধারা এটা জি দিয়েই দেয়। হ্যাঁ এটা তো কমন, সেটাই বললাম আর কি, কমন। ওই কারণে ওই বাধাটা দূর করার জন্য এটাকে মীমাংসা যোগ্য করে দিয়েছে। 143 অন্তর্ভুক্ত থাকে। আর কিছু?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কিছু? না, আপাতত আর কিছু না। আপনারা পড়তে থাকেন, আমার নেক্সট ক্লাস আর হয়তো 2টা বা 3টা হয়তো লাগতে পারে, আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব। আমি নানাবিধ জটিলতার মধ্যে আছি, এর মধ্যে চেষ্টা করবো যে আপনাদের সময়ের মধ্যে যেটা আমি এটা শেষ করে দিতে পারি। তো এর পরের ক্লাস যদি সিকোয়েন্স অনুযায়ী না নিতে পারি, মানে এত পরিমাণে ব্যস্ততার মধ্যে যাচ্ছে যে হয়তো আমি রেডি করতে পারছি না, তো এর মধ্যে যদি সিকোয়েন্স অনুযায়ী না যায় তাহলে হয়তো আমি আপিল চ্যাপ্টারটা পড়াইতে পারি, কেমন? কারণ ওটার আমার নোট রেডি আছে। যদি এমন হয় যে 345-এর পর 46 থেকে 47 আমি চেষ্টা করব রেডি করে দেওয়ার। যদি কোনো কারণে ফেল করি তাহলে আমার যে নোটটা রেডি আছে ওই নোটটা থেকে আমি বাকি ক্লাস নেক্সট ক্লাসটা পড়াবো, কেমন? জি, আর এই শীটগুলো কি আমরা প্রিন্ট করতে পারবো তো? অবশ্যই এগুলো দিয়ে দিব, আমি ওই যে রাজভাইকে দিয়ে দিচ্ছি, ওনার কাছ থেকে নিয়ে নেবেন, হ্যাঁ, তারপর প্রিন্ট করে ফেলবো। জি, ইনশাল্লাহ। ওকে ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, সুমন ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে জি, পাচ্ছি, বলেন। ও পার হয়ে যাচ্ছেন? ওই ইয়াটা করে দেন, মানে রেকর্ডটা অফ করে দেন। আচ্ছা, আচ্ছা, ওকে। আমি করে